আমরা আজকে আলোচনা করব 6th সেমের থট অফ জিওগ্রাফির একটা বিষয়, কন্ট্রিবিউশন অফ জার্মান স্কুল। যদিও থট অফ জিওগ্রাফি আমার গ্রুপ আছে এবং আমার একটা পেজ আছে, তা এই থট অফ জিওগ্রাফিরই আজকে আলোচনা করব জার্মান স্কুল সম্পর্কে। জার্মান স্কুল এই সময় মানে এই পিরিয়ডে একটা মডার্ন সায়েন্স মানে জিওগ্রাফি একটা উন্নত পর্যায়ে মানে উন্নত সময়, মডার্ন যুগ বলা হয়। এই যে জার্মান স্কুলে মানে যে ভূগোল বিজ্ঞান যেগুলো আছেন, তা প্রত্যেকটি ধ্যান ধারণা, তাদের যে পৌরাণিক যে কুসংস্কার বা ধর্মীয় যে কালচার সেখান থেকে বেরিয়েছে, বিভিন্ন যে যুক্তি তর্কের মাধ্যমে কোনো জিনিসকে গ্রহণ করা, বিজ্ঞান মনস্কতার মাধ্যমে কোনো যে বস্তুবাদী বা যুক্তিবাদী ধ্যান ধারণা, বৈজ্ঞানিক ধ্যান ধারণা বিশ্লেষণের মাধ্যমে যে কোনো জিনিসকে গ্রহণ, তা সেগুলো এই যুগে কিন্তু অগ্রসর হয়। এই যুগকে আমরা মানে এই সময়টাকে আমরা প্রি ক্লাসিক্যাল এবং ক্লাসিক্যাল এবং পোস্ট ক্লাসিক্যাল তিনটে ভাগে ভাগ করছি। প্রি ক্লাসিক্যাল 1600 থেকে 1800 এডি, ক্লাসিক্যাল হচ্ছে 1800 থেকে 1859 এডি এবং পোস্ট ক্লাসিক্যাল হচ্ছে 1859 এর পরে। তবে ক্লাসিক্যাল যে ফেজটা আছে সেখানটা মানে সেই ফেজটাকে বলা হয় হামবোল্ট এবং রিটারিয়ান ইরা। আর প্রি ক্লাসিক্যালে আমরা যে ভূবিজ্ঞানীগুলো আছে বা পোস্ট ক্লাসিক্যালে, আমি প্রি ক্লাসিক্যালে একটু ডিটেলসে লিখেছি, এগুলো জায়গার জন্য আমি লিখতে পারিনি, আমি আস্তে আস্তে ডিটেলসে আলোচনা করছি। তা প্রি ক্লাসিক্যাল পিটার অ্যাপিয়ান অ্যাস্ট্রোনমার ছিলেন এবং কার্টোগ্রাফার ছিলেন। পিটার অ্যাপিয়ান তিনি তার যে ভূগোলের যে অবদান সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ট্রেডিস অ্যান্ড জিওসেন্ট্রিক অ্যাপ্রোচ। এই যে অ্যাস্ট্রোনমি মানে একটা পৃথিবীর যে অঙ্কন, মানে কার্টোগ্রাফার মানে কি পৃথিবীর অঙ্কন, তিনি যে একটা পৃথিবীর আকার যে হার্ট শেপ আমরা যে সব যখন প্রজেকশন করেছি, সেই প্রজেকশনে যে বোনস প্রজেকশন যখন অঙ্কন করেছি তখন কার্ভ যে লাইনগুলো আমরা অঙ্কন করেছি, তা এই যে ল্যাটিটিউড এবং লংটিটিউডের মাধ্যমে বা জিওমেট্রি মেথডের মাধ্যমে, ক্যালকুলেশনের মাধ্যমে আমরা পৃথিবীর মানচিত্র অঙ্কন করি। তা তিনি এই ধারণার প্রবক্তা। তিনি কনসেপ্ট অফ জিওমেট্রি অ্যাস্ট্রোনমি, জিওমেট্রি অ্যান্ড অ্যাস্ট্রোনমি মানে জিওমেট্রি এবং অ্যাস্ট্রোনমি মানে উপর ভিত্তি করে তিনি পৃথিবীর মানচিত্র যে প্রথম অঙ্কন করেছিলেন। এবং যে হার্ট শেপ যেটা বললাম, এবং হার্ট শেপ ওয়ার্ল্ড যে ম্যাপ, তাতে ল্যাটিটিউড এবং লংটিটিউড যেগুলো যে কার্ভ লাইন যে হবে সেগুলো কিন্তু তার ওয়ার্কসের মধ্যে পড়ছে, মানে তিনি ধারণা দিয়ে গেছেন। তবে সেবাস্টিয়ান মাস্টার তিনি কিন্তু পূর্বের অ্যাপিয়ানের জিওসেন্ট্রিক অ্যাপ্রোচের মতবাদে বিশ্বাসী। তিনি জিওসেন্ট্রিক অ্যাপ্রোচ এবং ইউনিভার্স, তার যে পৃথিবীর মানচিত্র, তার জিওসেন্ট্রিক অ্যাপ্রোচের উপর নির্ভর করে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিল। তার হচ্ছে কসমোগ্রাফিয়া ইউনিভার্সালিস, গোটা পৃথিবীর মানচিত্র যে জিওমেট্রির উপর নির্ভর করে মানে জিওমেট্রিক ক্যালকুলেশনের উপর নির্ভর করে তিনি কিন্তু পৃথিবীর মানচিত্র অঙ্কনের উপর তিনি জোর দিয়েছিলেন। ক্যালাভিরাস ইন্ট্রোডাকশন ইন ইউনিভার্সাম জিওগ্রাফিয়াম 1616 খ্রিস্টাব্দে জার্মানির উপর মানে জার্মানিকে বেশ করে তিনি এই বইটা লিখছেন। এবং তিনি যে ফার্স্ট জিওগ্রাফার যিনি টক অ্যাবাউট ইউনিভার্সাল জিওগ্রাফি, ইউনিভার্সাল জিওগ্রাফি কথাটা তিনি প্রথম উল্লেখিত করেন। এবং তার যে ইন্ট্রোডাকশন ইন ইউনিভার্সাল জিওগ্রাফিয়াম যে জার্মানির উপর যেটা ডিল করছে হিস্টোরিক্যাল জিওগ্রাফি অফ জার্মানি, মানে জার্মানির একটা হিস্টোরিক্যাল পার্টকে ডেফিনেট করছে। তারপর হচ্ছে বার্নার্ড ভ্যারেনিয়াস 1622 থেকে 1650 এডি, তিনি সাধারণীকরণ এবং বিশেষীকরণের উপর জোর দিচ্ছেন। মানে দুটো তার মেথড, সাধারণীকরণ এবং বিশেষীকরণ। এই সাধারণীকরণের উপর ভিত্তি করে তিনি জিওগ্রাফিয়া জেনারেলস বইটা লিখেছিলেন। সাধারণীকরণ আর বিশেষীকরণ, সাধারণীকরণ ধ্যান ধারণার উপরে তিনি যে ভূগোলের ভাগ করেছিলেন সেটা হচ্ছে সিস্টেমিক জিওগ্রাফি, এবং বিশেষীকরণের উপর নির্ভর করে তিনি রিজনাল জিওগ্রাফি ভাগ করেছিলেন। এই যে বিশেষীকরণ, বিশেষীকরণ বলতে আমরা জিনিসটা কি না কি বুঝি না, যেমন বিশেষীকরণ বলতে যেমন একটা বিশেষ, যেমন বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের কন্ডিশন কেমন, সেখানে জলবায়ু কেমন, বায়ুমণ্ডলের যে অবস্থা সেগুলো কেমন, বা সেই অঞ্চলে
বৃষ্টিপাত, রেনফল এগুলোকে নির্ণয় করি। আবার পার্থিব বৈশিষ্ট্য বলতে ভূমিরূপের বন্ধুরতা বলতে ফল্ট, এই যে বিভিন্ন যে মৃত্তিকা তার কিরকম এগুলোকে নির্ণয় করি। এবং মানবীয় বৈশিষ্ট্য আমাদের যে জনসংখ্যা, রাজনৈতিক ভূগোল, যে কালচার, সোসাইটি এগুলোর উপর নির্ভর করে তিনি কিন্তু বিশেষীকরণগুলো নির্ণয় করছে। এবং এই যে সিস্টেমিক যে জিওগ্রাফি তিনি যে সাধারণীকরণ বৈশিষ্ট্যের উপর লিখছেন, তার যে মডেল, সেই মডেল, কারণ এই যে জার্মান স্কুল আমি প্রথমেই বললাম, জার্মান যে যুগে, কারণ সবকিছু কিন্তু মডেলের উপর নির্ভর করে কোনো জিনিসকে গ্রহণ করা হতো, বিভিন্ন টাইপস অফ কনসেপ্টের উপর নির্ভর করে সেই জিনিসগুলোকে গ্রহণ করা হতো, এবং প্যারাডিগমস এর উপর নির্ভর করে সেই জিনিসগুলোকে গ্রহণ করা হতো। তো তার যে মডেল, মানে এই সাধারণীকরণের উপর যে মডেল, সেটা হচ্ছে যে সিস্টেমিক যে জিওগ্রাফি কিন্তু সূত্রপাত করবে। তারপর হচ্ছে এমানুয়েল কান্ট 1724-1794, তিনি আরোহী এবং অবরোহী ধ্যান ধারণা বিশ্বাসী ছিলেন। আরোহী বলতে কি না, আরোহী বলতে কোনো ইন্দ্রিয় কার্য, কোনো অনুভূতি দ্বারা, বা তার যে তিনি মেনলি কোনো জিনিসকে ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করে বা অভিজ্ঞতা দ্বারা কোনো জিনিসকে গ্রহণ করতেন, এবং যুক্তি, তর্ক, বিশ্লেষণ, তাত্ত্বিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কোনো জিনিসকে তিনি গ্রহণ করতেন। তা এই যে মানে আরোহী এবং অবরোহী, আরোহী মানে কোনো তথ্য সংগ্রহ, মানে আরোহণ করা, মানে তথ্য আরোহণ করা এবং সেখান থেকে জ্ঞান লাভ করা, গবেষণা করা, সেটা হচ্ছে আরোহী মেথড। আর অবরোহী, ইন্ডাকটিভ আর ডিডাকটিভ, অবরোহী মেথড হচ্ছে যে সর্বজন যেটা গ্রাহ্য করছে, মানে সর্বজন গ্রাহ্য প্রতিষ্ঠিত ধ্যান ধারণা বা তত্ত্ব ভিত্তিতে অবরোহী মেথডটাকে, মানে একটা শেষে একটা বিশ্লেষণের জায়গায় পৌঁছানো হয়, সেটা হচ্ছে অবরোহী মেথড। তা এই যে আরোহী এবং অবরোহী মেথড, তিনি এছাড়াও যে বিভিন্ন অঞ্চলে, মানে স্থান ভিত্তিক যে বিজ্ঞান, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন, মানে ভূপৃষ্ঠের কি বিভিন্ন জায়গা আছে, কোন জায়গায় প্লেটো, কোন জায়গায় প্লেন, কোন জায়গায় পার্বত্য অঞ্চল আছে, তার উপর ভিত্তি করে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন যে সেই অঞ্চলের সঙ্গে মানুষের যে বৈশিষ্ট্য যে আলাদা হবে, যে মানুষের সঙ্গে যে প্রকৃতির সম্পর্ক, সেটা কিন্তু তিনি তার ধ্যান ধারণা থেকে, মানে তার তত্ত্ব থেকে কিন্তু বেরিয়ে আসেন। তিনি যে যুক্তি, তর্ক বা মাধ্যমে কোনো জিনিসকে গ্রহণ করতেন, এবং ভৌত এবং প্রাকৃতিক যে, মানে কোনো ভৌত বিজ্ঞানের সঙ্গে যে ভূগোলের সম্পর্ক, তা তিনি কিন্তু একটা ধ্যান ধারণা দিয়ে গেছেন। তার যে এই যে তার ধ্যান ধারণা, এই ধ্যান ধারণা থেকে তিনি ভূগোল পঠন পাঠনের উপর যে প্রাকৃতিক ভূগোলের যে, প্রাকৃতিক ভূগোলটাকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন, এবং প্রাকৃতিক ভূগোলের উপর তিনি বেশি করে জোর দিয়েছিলেন। এবং তার মেইন যে জিওগ্রাফি থেকে যে বিভিন্ন ভাগগুলো বেরিয়ে এসেছে, গাণিতিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, ধর্মীয় ভূগোল, বাণিজ্যিক ভূগোল, নৈতিক ভূগোল, তা সেগুলো কিন্তু গাণিতিক ভূগোল যেমন কোন যে পৃথিবীর যে কোন জায়গায় ল্যাটিটিউড অঙ্কন হবে, লংজিটিউড অঙ্কন হবে, তার যে কতটা মান, বা পৃথিবীর আকার কেমন হবে, পৃথিবীর আয়তন কেমন হবে, এইগুলো, বা সৌরজগতের সঙ্গে পৃথিবী মানে কি সম্পর্ক, এই যে বিভিন্ন যে এক একটা অঞ্চলের সঙ্গে একটা অঞ্চলের যে ডিফারেন্স, এগুলো যে গাণিতিক ভূগোলের মধ্যে পড়ছে। রাজনৈতিক ভূগোলের মধ্যে যেমন রাজনীতি, দেশ, বৈশ্বিক, রাজ্য, দেশ, বিভিন্ন যে বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক পরিস্থিতি বা ভৌগোলিক যে সম্পর্ক, মানে ভৌগোলিক বৈশিষ্ট্য আলাদা, সেগুলো পড়ছে। নৈতিক ভূগোলের মধ্যে যেমন সামাজিক আচরণ, তারপরে এক একটা অঞ্চলের যে মানুষের যে অভ্যাস, তারপরে সোশিও ইকোনমিক যে কালচার, তার যে আলাদা আলাদা, সেগুলো পড়ছে। বাণিজ্যিক ভূগোল যেমন কোন অঞ্চলে, যেমন আগেকার দিনে কি হতো না, একটা দেশে বাণিজ্য করতে যেত, এবং সেখানে তাদের সেই বাণিজ্যের মাধ্যমে কোন জিনিস তারা সেই দেশে অন্য দেশ থেকে নিয়ে আসতো, বা তাদের যেখানে বাণিজ্যিক সুসম্পর্ক তৈরি হতো। নৈতিক কিরকম, যে রাজনীতি, আচ্ছা নৈতিক কিরকম না, নৈতিক হচ্ছে যে কোনো অঞ্চলে যে বিভিন্ন যে মানুষের, যেটা বললাম মানে আচরণ, এগুলোর মধ্যে পড়ছে। ধর্মীয় বলতে কোনো অঞ্চলে যেমন হিন্দুদের যেমন আমাদের যে ধর্মীয় স্থান, যেমন বেনারস, তারপরে ইহুদিদের হচ্ছে যে জেরুজালেম যেগুলো, আর যে মুসলিমদের মক্কা, মদিনা, এই যে বিভিন্ন যে ধর্মীয় স্থান বা ধর্মীয় যে একটা ভূগোলের যে পাঠ, সেটা কিন্তু তিনি বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে গেছেন। এইগুলো আমরা আলোচনা যেগুলো করলাম, সেগুলো হচ্ছে যে প্রি ক্লাসিক্যাল ফেজের মধ্যে পড়ছে, ইরার মধ্যে পড়ছে। এবার আমরা যাব ক্লাসিক্যাল
যে 1800 থেকে 1859 এই সময় দুজন ভূবিজ্ঞানীর নাম আমরা পড়ব, আলেকজান্ডার ভন হামবোল্ট আর হচ্ছে যে কার্ল রিটার। এই ধ্রুপদী, যেটা আমরা ক্লাসিক্যালটাকে বাংলা বলি ধ্রুপদী ভূগোল, এই ধ্রুপদী ভূগোলে এদেরকে বলা হয় ফাদার অফ মডার্ন জিওগ্রাফি। ফাদার অফ মডার্ন জিওগ্রাফি। এই সময় আলেকজান্ডার ভন হামবোল্ট 1769 থেকে 1859 তার সময়কাল, এবং তিনি থিওরিটিক্যাল কনসেপ্টের উপর নির্ভর করেছিলেন এবং ইন্ডাকটিভ মেথডের উপর, মানে আরোহী, তিনি সব জায়গায় মানে প্রত্যক্ষ দর্শনের মাধ্যমে তিনি কিন্তু সব জিনিস তথ্য সংগ্রহ করেছিলেন। তিনি সমস্ত জায়গায় গেছেন এবং সমস্ত জায়গায় যে মানে পরিদর্শন করেছিলেন এবং তার যে জ্ঞান অর্জন করেছিলেন, এবং তিনি প্রত্যেকটি যন্ত্রপাতি মানে ভূগোলের যেগুলো ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, যেমন কম্পাস, তারপরে ব্যারোমিটার, এই যে বিভিন্ন যে থিওডোলাইট, ডাম্পি লেভেল, এই যে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার তিনি করেছিলেন, এবং তার জন্য তিনি সায়েন্টিফিক যে নলেজ সেটাও কিন্তু আরোহণ করেছিলেন। তার জন্যই আমরা বলি যে, এখন বলছি এই যুগটাকে বলছি যে বিজ্ঞান চিন্তাধারা বা বিজ্ঞান মনস্ক সব থেকে উন্নতি লাভ করেছিল। তিনি বিভিন্ন অঞ্চলে গেছেন, তার বিভিন্ন অঞ্চলে ক্ষেত্র সমীক্ষার উপর তিনি কিন্তু প্রদর্শন করেছেন। তিনি সাইবেরিয়া অঞ্চল যেমন গেছেন, সাইবেরিয়াতে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মেক্সিকো গেছেন, এই যে দক্ষিণ আমেরিকা থেকে মধ্য আমেরিকা হয়ে উত্তর আমেরিকা, তিনি রকি আন্দিজ পর্বতমালা গেছেন, এবং তিনি যে ওই অঞ্চলের যে ফিজিক্যাল বৈশিষ্ট্য মানে প্রাকৃতিক বৈশিষ্ট্য, সেই তথ্যগুলো তিনি আরোহণ করেছেন ইন্ডাকটিভ মেথডের মাধ্যমে। তারপরে তিনি সিস্টেমিক, যে আমরা বললাম যে সিস্টেমিক বিজ্ঞান এবং যে হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ এবং যে আর্থ সায়েন্স, এই যে বিভিন্ন যে তথ্য মানে বিভিন্ন মাধ্যমে, এর একটা মাধ্যম, বিভিন্ন মাধ্যমে তিনি জ্ঞান অর্জন করেছেন একটা অঞ্চলে। কারণ তিনি অনেক অঞ্চল ভ্রমণ করেছেন, সেই ভ্রমণ করে তিনি প্রত্যক্ষ দর্শনের মাধ্যমে তার তথ্য বা তার জ্ঞান তিনি বাড়িয়েছেন। এবং তার যে লেখা বই কসমস এবং যে এই যে কসমোগ্রাফি, এই কসমোগ্রাফি তার যে দৃষ্টিভঙ্গি, এই কসমোগ্রাফি আবার দুটো ভাগে বিভক্ত, এটা হচ্ছে ইউরানোগ্রাফি আর হচ্ছে জিওগ্রাফি। এই যে কসমোগ্রাফি, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কসমো মানে কি, কসমস মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্পর্কে যে ধ্যান ধারণা, সেই কসমোগ্রাফি তার দুটো পার্ট, একটা হচ্ছে ইউরানোগ্রাফি আর হচ্ছে জিওগ্রাফি। ইউরানোগ্রাফির মধ্যে অ্যাস্ট্রোনমি এবং জ্যোতির্বিদ্যা নিয়ে আলোচনা আছে, এবং জিওগ্রাফির মধ্যে যে পৃথিবীর সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তিনি বিভিন্ন জায়গায় যে পরিভ্রমণ করেছেন, বিভিন্ন অঞ্চলে যে পরিভ্রমণ করেছেন, এবং পরিভ্রমণকালে তিনি প্রত্যেকটি অঞ্চলে যে ক্ষেত্র সমীক্ষা, সেই ক্ষেত্র বিভিন্ন যে অঞ্চলের যে কোন জায়গায় পাহাড় পর্বত, সেই অঞ্চলের মধ্যে তার যে কি সেখানকার সেই অঞ্চলের মধ্যে যে কি মানুষের কি বৈশিষ্ট্য, এবং সেই অঞ্চলের সঙ্গে তাদের যে ইকোনমিক্যাল কি বৈশিষ্ট্য এবং সোসাইটির কি বৈশিষ্ট্য, মানে সোশ্যাল, যে এই রকম যে বিভিন্ন অঞ্চলের মধ্যে তিনি মানে এইসব অঞ্চলে পরিভ্রমণ করেছেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। তিনি যে এই যে হাডসনের মতে তাকে বলছে যে জিওগ্রাফি ডেমনস্ট্রেটেড বাই দা মানে ক্লাসিক্যাল জিওগ্রাফি, তিনি এই যে ক্লাসিক্যাল জিওগ্রাফি নামটা দিচ্ছে, যে ক্লাসিক্যাল জিওগ্রাফি, এটা হচ্ছে যে হাডসনের দেওয়া নাম। এই সময় মানে তাদের এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাকে বলে যে ক্লাসিক্যাল জিওগ্রাফি। এই হাডসন 1976 খ্রিস্টাব্দে এই নামটা দিয়েছিল যে ক্লাসিক্যাল জিওগ্রাফি। তা এই যে তিনি ইউনিফর্ম এবং মানে তিনি যে একাই অনন্য, তার যে এই যে ব্যাখ্যা সিম্পল যে মেথডের মাধ্যমে দিয়েছিলেন, এবং অ্যাডভেঞ্চার মানে তার এই হামবোল্ট নামের সঙ্গে একটা অ্যাডভেঞ্চার, তিনি বিভিন্ন জায়গা পরিভ্রমণ করেছিলেন, এবং বিভিন্ন যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি বিভিন্ন আবিষ্কার মানে যন্ত্রপাতি দ্বারা প্রত্যেকটি তথ্য সংগ্রহ করেছিলেন, যন্ত্রপাতি তিনি ব্যবহার করেছিলেন, 40 ধরনের তিনি যন্ত্রপাতি ব্যবহার করেছিলেন ভ্রমণের সময়। তার যে বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করেছিলেন, তাদের প্রাকৃতিক উপাদানের উপর বেশ করে, ফিজিওগ্রাফিক কন্ডিশনের উপর বেশ করে তিনি তার তত্ত্ব প্রকাশ করে গেছেন। এই যে
তার তত্ত্ব, সেই তত্ত্বতে বিভিন্ন যে সাইবেরিয়া অঞ্চল বা সাইবেরিয়ান যে অঞ্চল, সেখানকার টেম্পারেচার কখনো মানে যে লো, মানে সেখানে যে পার্মাফ্রস্ট অঞ্চল, সেই সেই জিনিসটা পরিদর্শন করেছেন, যে হিমবাহ অঞ্চল বা সেইখানে যে বিভিন্ন যে বা কোথাও কোথাও যে বিভিন্ন ভলক্যানোর উপর তিনি মানে কোন অঞ্চলে পরিভ্রমণ করেছেন, সেখানে ভলক্যানো লক্ষ্য করেছেন। যে যে ইতালিতে তিনি যখন পরিভ্রমণ করেছেন, তখন যে ভিসুভিয়াস যে ভলক্যানো, সেই ভলক্যানো যে 1806 খ্রিস্টাব্দে, সেটা কিন্তু তিনি লক্ষ্য করেছেন। তার প্রত্যেকটি পরিদর্শন এবং প্রত্যেকটি যুক্তি তর্ক দিয়ে তিনি গ্রহণ করেছেন এবং প্রত্যেকটি জায়গায় প্রত্যক্ষ দর্শন করেছেন। তার ইউরাল যে মাউন্টেন আছে সাইবেরিয়া অঞ্চলে, ইউরাল মাউন্টেনের ওই অঞ্চলে তিনি পরিভ্রমণ করেছেন এবং তার যে কসমস যে লেখা বইটা কয়েকটা খণ্ডতে বিভক্ত। যেমন প্রথম খণ্ডতে জেনারেল পিকচার অফ হোল ইউনিভার্স, কসমসের ফার্স্ট তার ভলিউমে বেরোচ্ছে। সেকেন্ড ভলিউমে তিনি আলোচনা করেছেন নেচার থ্রু দ্য এজেস সায়েন্স, দ্য টাইম অফ অ্যানিসিয়ান্ট ইজিপ্টিয়ান। ইজিপ্টের যে সেকেন্ড ভলিউমে অ্যানিসিয়ান মানে প্রাচীন যে ইজিপ্টের যে ব্যাখ্যা বা প্রাচীন ইজিপ্টের যে বৈশিষ্ট্য, সেই সেকেন্ড ভলিউমে আছে। থার্ড ভলিউমে তিনি যে ডিসকাস করছে যে লজ অফ সেলেস্টিয়াল স্পেস, এর থার্ড ভলিউমে বার করছেন। আর ফোর্থ ভলিউমে তিনি ডিসকাস করে গেছেন বিলিভ অল দ্য রেসেস এন্ড দ্য ম্যান, বিভিন্ন যে জাতি, যে বিভিন্ন জাতির মধ্যে একটা কমন অরিজিন আছে, একটা কমন অরিজিন আছে, যেমন যেটা রেস ওয়াজ ইনফেরিয়র অর সুপিরিয়র টু আদার, অর্থাৎ সুপিরিয়র সঙ্গে ইনফেরিয়রের যে সম্পর্ক, এটা যে কমন সম্পর্ক, সেটা কিন্তু তিনি বলে গেছেন। তিনি তার এই যে জার্মান স্কুলে, আমরা যে জার্মান স্কুল ধরি, মানে জার্মানে তার অবদান কিন্তু অনেকখানি, এবং তাকে ফাদার অফ মডার্ন জিওগ্রাফি বলা হয়। তার সমসাময়িক ছিলেন কার্ল রিটার, 1779 থেকে 1859 সময়কালে। তিনি কার্ল রিটার ভূগোলের, তাকেও জনক বলা হয়। তিনি কার্ল রিটার যে মানুষের সঙ্গে যে ভৌত পরিবেশ, মানে মানুষের সঙ্গে যে প্রকৃতির সম্পর্ক, তিনি ইনি ছিলেন কি ইন্ডাকটিভ মেথডে বিশ্বাসী, তিনি ডিডাকটিভ মেথডে বিশ্বাসী। তিনি একটু ঈশ্বর বিশ্বাসী বলে তাকে বলা টেলিওলজি এবং এম্পিরিজম এবং কম্পারেটিভ জিওগ্রাফি তিনি জনক। এই টেলিওলজি মানে ঈশ্বর বিশ্বাসী, মানে ঈশ্বরের প্রতি একটু অনুধাবিত হয়েছিলেন। এই যে তার যে দৃষ্টিভঙ্গি, তার দৃষ্টিভঙ্গি যে পৃথিবীতে মানুষ বাস করে, অর্থাৎ মানুষের সঙ্গে পৃথিবীর একটা সম্পর্ক আছে, এবং প্রত্যেকটি অঞ্চলে যে আঞ্চলিকরণ, আঞ্চলিক যে পৃথকীকরণ, তার কিন্তু মতবাদের কিন্তু বৈশিষ্ট্য। তিনি প্রত্যেকটি অঞ্চলে যে মানুষের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক, তা তিনি প্রথম প্রকাশ করে গেছেন। তার লেখা বই হচ্ছে ডাই এরাডিকুন্ডে। এই বইতে মানুষ এবং প্রকৃতির যে আত্মসম্পর্ক, সেটাকে তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি নিয়ন্ত্রণবাদ এবং সম্ভাবনাবাদের মধ্যে যে একটা সমন্বয়, মেলবন্ধন, সেটা কিন্তু বলে গেছেন। তার কার্ল রিটার কিন্তু নিয়ন্ত্রণবাদী মানে প্রকৃতিকে বিশ্বাস করতেন, এবং তার লেখাতে মানে তার যে বই, সেখানে কিন্তু প্রকৃতির উপর জোর দেওয়া হয়েছে, মানে জোর দিয়েছেন। তিনি নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গিতে দেখিয়েছেন যে মানুষের সভ্যতা, মানে প্রত্যেকটি জায়গায় মানুষের সভ্যতা, সেটা কিন্তু প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। তিনি প্রত্যেকটি দেশগুলিকে এক একটা দৈশিক এককে যে ভাগ করেছিলেন, এবং প্রত্যেকটি দৈশিক এককের মধ্যে যে ছোট ছোট যে অঞ্চলগুলো আছে, সেগুলো এক একটা একক, সেটা তিনি বলে গেছেন। টেলিওলজি আমি প্রথমেই বলে গেলাম যে ঈশ্বর বিশ্বাসী। তিনি বলেছেন ঈশ্বরিক, মানে শেষে তিনি ঈশ্বরী ধারণার আশ্রয় নিয়েছিলেন, এবং ঈশ্বরই জগতের সৃষ্টিকর্তা, প্রণালীবদ্ধ নিয়মে জগৎ চলছে, তার সর্বময় কর্তা হচ্ছে ঈশ্বর। তিনি এম্পিরিজম অর্থাৎ যে অভিজ্ঞতা, মানে শেষে কিন্তু কি তথ্য সংগ্রহ করেছে এবং শেষকালে অভিজ্ঞতার মাধ্যমে কোনো জিনিসকে আরোপ করে গেছেন। আর তার যে বই দ্য এরাডিকুন্ডে, এটা প্রথম 6টি খণ্ডে এবং পরবর্তীকালে সেটা 11টি খণ্ডে প্রকাশিত হয়। তাহলে এই হামবোল্ট এবং রিটারের মধ্যে আমরা যদি তুলনামূলক আলোচনা করি, তাহলে হামবোল্ট ছিল কিন্তু ইন্ডাকটিভ মেথডে বিশ্বাসী,
অ্যাজ ওয়েল অ্যাজ কার্ল রিটার কিন্তু ডিডাকটিভ মেথডে বিশ্বাসী। হামবোল্ট প্রণালীবদ্ধ ভূগোলের পৃষ্ঠপোষক ছিলেন, মানে প্রণালীবদ্ধ যে ভূগোল, আর রিটার কিন্তু আঞ্চলিক ভূগোলের পৃষ্ঠপোষক ছিলেন। হামবোল্ট প্রকৃতির সঙ্গে পরিবেশের যে সম্পর্ক, প্রাকৃতিক ভূগোল নিয়ে চর্চা করেন, মানুষের উপর যে গুরুত্ব আরোপ করেন কিন্তু কার্ল রিটার, মানে মানুষকে তিনি একটা অন্য ভাবনায় দেখেছে, মানুষই সব, মানুষের উপর তিনি গুরুত্ব আরোপ করে গেছেন। হামবোল্ট ছিলেন নিয়ন্ত্রণবাদী এবং রিটার ছিল একটা পসিবলিজমে বিশ্বাসী, মানে সম্ভাবনাবাদী। হামবোল্ট ছিল বিজ্ঞান মনস্ক আর কার্ল রিটার ছিল ঈশ্বর বিশ্বাসী। এইটা গেল আমাদের ক্লাসিক্যাল পিরিয়ড। পোস্ট ক্লাসিক্যাল যে পিরিয়ড আছে 1859 পরে অস্কার ফার্ডিনান্ড পাস্টেল, মানে প্রথম যে অস্কার ফার্ডিনান্ড পাস্টেল, ফার্ডিনান্ড ভন রিট্টাফেন, ফ্রেডরিক র্যাটজেল, আলবার্ট পেং, ওয়ালথার পেং, আলফ্রেড ওয়েগনার, আলফ্রেড হেটনার এবং অটো সাল্টার, এই যে ভূবিজ্ঞানীগুলো আছে সেই ভূবিজ্ঞানীগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে পড়ব। তা এই যে অস্কার ফার্ডিনান্ড পাস্টেল, তিনি অরিজিন অফ স্পিসিস যে ডারউইনের লেখা বই, তার উপর কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছিল এবং তার লেখা বইয়ের উপর নির্ভর করে তিনি বিবর্তনবাদ সম্পর্কে তত্ত্ব আরোপ করে গেছেন। তিনি রিটারের পরবর্তীত ভূবিজ্ঞানী, যে তুলনামূলক ভূগোল পদ্ধতি তিনি সমালোচনা করেন। তিনি প্রাকৃতিক ভূগোলকে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন এবং ভূগোল পঠন পাঠনের সঙ্গে যে প্রকৃতি বিজ্ঞান যে জড়িত, তা তিনি বারে বারে কিন্তু উদ্ভাসিত করেছেন, বারে বারে তিনি জোর দিয়েছেন এবং যে বিজ্ঞান মনস্ক একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সবকিছু গ্রহণ করতে হবে এবং ভূগোল যে প্রাকৃতিক ভূগোলের যে একটা অংশ, সেটা তিনি কিন্তু বারবার বলেছেন। তিনি প্রাকৃতিক ভূগোল ও মানবীয় ভূগোল যে পৃথক পৃথক দুটি বিষয়, সেটা তিনি কিন্তু বলেছিলেন এবং কখনোই তা এই ফিজিক্যাল জিওগ্রাফি এবং হিউম্যান জিওগ্রাফি যে এক হতে পারে না, সেটা কিন্তু তিনি বারবার বলে গেছেন। পাস্টেল যে বিলিভ দ্যাট দ্য ফিজিক্যাল এবং হিউম্যান জিওগ্রাফি কনস্টিটিউটেড টু এন্টারলি সেপারেট, তিনি বলেছেন, মানে দুটো আলাদা আলাদা বিষয়। রিটার যে প্রাকৃতিক ভূগোলের সঙ্গে, মানে প্রাকৃতিক ভূগোলের পরিবর্তে আঞ্চলিক ভূগোলের উপর জোর দিয়েছিলেন, মানে রিটার কি করেছিল না, রিজনাল জিওগ্রাফির উপর জোর দিয়েছিলেন, মানে একটা মহাদেশ, একটা ইউনিট, তার মধ্যে বিভিন্ন দেশগুলো আছে, সেটা একটা ইউনিট, এটা কিন্তু তিনি সমালোচনা করেছিলেন। এই হচ্ছে অস্কার ফার্ডিনান্ড পাস্টেলের অবদান। তারপর হচ্ছে ফার্ডিনান্ড ভন রিট্টাফেন, তিনি আল্পস পর্বত সম্বন্ধে গবেষণা করেছেন 1833 থেকে 1905 তার সময়কাল। তিনি চীনের যে ভূমি সম্পদ উপর গবেষণা করেন এবং চীনের যে কয়লা খনির অবস্থান, তার যে জিওলজিক্যাল মানে ভূতাত্ত্বিক যে স্ট্রাকচার গঠন, তার তিনি জোর দেন এবং তিনি বৈশ্বিক বিজ্ঞান হিসাবে ভূগোলকে প্রতিষ্ঠা করেন এবং তিনি রিটারকে সমর্থন করে গেছেন। তারপর হচ্ছে ফ্রেডরিক র্যাটজেল, তিনি বিভিন্ন এই হামবোল্টের মতো দেশ দেশান্তরে ভ্রমণ করেছেন এবং অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তিনি ভূমধ্যসাগরীয় এলাকা, উত্তর আমেরিকা, মেক্সিকো প্রভৃতি অঞ্চলে ভ্রমণ করেছেন এবং মানুষ ও প্রকৃতির মধ্যে যে একটা সম্পর্ক বোঝানোর জন্য তিনি অ্যানথ্রোপোজিওগ্রাফির মধ্যে দিয়ে তা কিন্তু বুঝিয়ে গেছেন। যেটুকু আমি বলে দিচ্ছি সেটুকুই মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে যাচ্ছি। ফ্রেডরিক র্যাটজেল হচ্ছে যে অ্যানথ্রোপোগ্রাফির মধ্য দিয়ে তিনি হিউম্যান জিওগ্রাফি সূচনা করেছেন। হিউম্যান জিওগ্রাফি, ফ্রেডরিক র্যাটজেল ইজ অলসো রিলেটেড হিউম্যান জিওগ্রাফি, মানে হিউম্যান জিওগ্রাফি সম্পর্কিত। রবার্ট ডিকেনসনের মতে মানে র্যাটজেলকে মানবীয় ভূগোলের প্রধান প্রবক্তা বলা হয়। তিনি মানুষের ও প্রকৃতির মধ্য দিয়ে মানে ক্রিয়া যে বিক্রিয়া, মানুষের সঙ্গে যে প্রকৃতির সম্পর্ক, তা তিনি কিন্তু প্রকাশ করে গেছেন। তার যে অভিজ্ঞতা দ্বারা বিভিন্ন পর্যালোচনা, যে মানুষের সঙ্গে যে একটা প্রকৃতির যে সম্পর্ক বা মানুষই সেখানে মানুষের যে সোশ্যাল কালচার যে বিভিন্ন আলাদা আলাদা হবে, তা সেইগুলো তিনি কিন্তু প্রকাশ করে গেছেন। তিনি এই যে ফ্রেডরিক র্যাটজেল যে কোন একটা অঞ্চলে, মানে কোন একটা অঞ্চলে যে হিউম্যান যে ক্যারেক্টারিস্টিক্স, মানে মানুষের যে বৈশিষ্ট্য এবং মানুষের বৈশিষ্ট্যের উপর যে তার সেখানকার কোন সোসাইটি এবং কালচার যে নির্ভর করবে, অর্থাৎ নিয়ন্ত্রণবাদ এবং অ্যানথ্রোপোগ্রাফি, এই যে প্রকৃতি যে মানুষকে নিয়ন্ত্রণ করবে, মানে একটা অঞ্চলে যেমন রকি পার্বত্য অঞ্চলে মানুষের যে
কালচার বা সোসাইটি সেখানে আলাদা, আবার আন্দিজ পার্বত্য অঞ্চলের মানুষের সোসাইটি কালচার আলাদা। এই যে বিভিন্ন জায়গাতে মানুষ যে প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, বা মানুষ যে প্রকৃতি মানে প্রকৃতির উপর যে ডিপেন্ডেবল, এই জিনিসটা কিন্তু তিনি বলে গেছেন। তার অনুগামী হচ্ছে যে আমাদের যখন আমেরিকান স্কুল পড়বো, যে এলেন চার্চিল স্যাম্পেল এই রাজ্যের কিন্তু অনুপ্রেরণা নিয়েছিল, এবং আমেরিকান যে জিওগ্রাফিতে তার কিন্তু অবদানও, মানে তার যে ভাবধারা সেটা কিন্তু বজায় ছিল। এই যে রাষ্ট্রীয় জৈবিক তত্ত্ব, এই ফ্রেডরিক রাটজেলের একটা রাষ্ট্রের যে একটা জৈবিক তত্ত্ব থাকবে সেটা কিন্তু তিনি উল্লেখ করে গেছেন। তিনি কোন একটা অঞ্চলে যে লিভিং পেস এবং তার যে জিওপলিটিক্যালস, তার এই যে রাজনৈতিক ভূগোল মানে জিওপলিটিক্যালস, তার তিনি কিন্তু আবিষ্কার, সেটা কিন্তু ধারণা দিয়েছেন। এবং একটা রাষ্ট্রের রাজধানী, তার যে হৃৎপিণ্ড, এটা তিনি বলে গেছেন। মানে একটা ক্যাপিটাল হচ্ছে একটা কান্ট্রির একটা হার্ট, সেটা তিনি বলে গেছেন। তিনি জিওপলিটিক্যাল ধ্যান ধারণা বা জৈবিক তত্ত্বের উপর গুরুত্ব দিয়েছেন, এবং তিনি পলিটিক্স জিওগ্রাফি ওপর তিনি তার বইটা প্রকাশ করছেন, এবং যে অর্গানিক থিওরির উপর তিনি কিন্তু জোর দিয়েছেন। তিনি যে তার যে তত্ত্ব, সেই তত্ত্ব পলিটিক্যাল জিওগ্রাফি বা রাজনৈতিক বা জিওপলিটিক্যাল, মানে তার যে তত্ত্ব বিশিষ্ট তার যে বিভিন্ন ধ্যান ধারণা, সেটা কিন্তু এই জিওপলিটিক্যাল যুগের, মানে তার সময়কাল থেকে জিওপলিটিক্যাল যুগের সূচনা হচ্ছে। তিনি নিয়ন্ত্রণবাদী মতবাদকে তিনি দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠা করে গেছেন। তার যে তত্ত্ব, লেভেনসারাম এর মাধ্যমে, ধারণার কনসেপ্টের মাধ্যমে তিনি জিওপলিটিক্যাল দৃষ্টিভঙ্গির সূচনা করেছেন। তারপর আসছি অ্যালবার্ট পেইন। অ্যালবার্ট পেইন ছিল ওয়ালথার পেইনের পিতা। এই অ্যালবার্ট পেইন যখন কিছু আবিষ্কার করে গেছেন, মানে তার যে বিভিন্ন তত্ত্ব বা তার যে লেখা বই, সেগুলো প্রকাশিত হয়নি, এবং তিনি ইনকমপ্লিট অবস্থাতেই তিনি মারা গিয়েছিলেন। তার ইনকমপ্লিট অবস্থাতে তার ছেলেও কিন্তু অল্প বয়সে মারা গিয়েছিলেন ক্যান্সারে আক্রান্ত হয়ে। তিনি আল্পস পর্বতের যে হিমবাহ, সেই সময় তিনি গবেষণা করেছেন। তার যে বুক মরফোলজি অফ আর্থ সারফেস, তিনি তার মেইনলি বই ছিল জিওলজিস্টের উপর, জিওমরফোলজি বা জিওলজির উপর। তা তিনি মেইনলি আল্পস পর্বতের উপর গবেষণা করেছিলেন। তার যে পুত্র ওয়ালথার পেইন 1888 থেকে 1923 খ্রিস্টাব্দে, তার মেইনলি পেইনকের আমরা পড়েছি কি স্লোপের থিওরি, স্লোপ ডিক্লাইন থিওরি, ওয়ার্নিং স্লোপ, অক্সিং স্লোপ, কনভেক্স স্লোপ, কনকেভ স্লোপ, রেক্টিলাইনার স্পেস, ফ্রি স্পেস, এই যে তার যে ধারণা, সেগুলো কিন্তু অ্যান্টিকুইলাং, তারপরে যে প্রাইমারাম, এন্ডুরাম, মানে যে সাইক্লোপিরোসেনের কোন একটা পুনরুক্তি যখন শুরু হচ্ছে তখন তাকে বলছে প্রাইমারাম, যখন শেষ হচ্ছে তাকে বলছে এন্ডুরাম। এই যে তার ধারণা, সেটা কিন্তু ওয়ালথার পেইনকের তার যে অবদান এই জার্মান স্কুলে, আমরা সবাই কিন্তু ওয়ালথার পেইনকের নাম কিন্তু জানি, কারণ জিওমরফোলজিস্ট হিসেবে তার কিন্তু অবদান কিন্তু অনেকখানি। তার পিতা পুত্রের যে তত্ত্ব যে বইয়ে বেরিয়েছিল, সেটা হচ্ছে যে মরফোলজিক্যাল অ্যানালিসিস অফ ল্যান্ডফর্মস, 1923 সালে। তারপর হচ্ছে আলফ্রেড ওয়েগনার আমরা জানি মরী সঞ্চালন তত্ত্ব, তার উচ্চ অক্ষাংশ মেরু অঞ্চলে যে জলবায়ু সম্পর্কে গবেষণা, এবং তার থার্মোডায়নামিক্স অফ অ্যাটমসফিয়ার, তিনি ক্লাইমেটোলজিস্ট ছিলেন। এবং তার যে মহাদেশীয় সঞ্চরণ, প্রত্যেকটি মহাদেশের যে সঞ্চরণশীল পৃথিবীব্যাপী যে হিমবাহের বিস্তার, এবং জীবাশ্মের যে গঠন, ভূতাত্ত্বিক যে গঠন, তা তিনি কিন্তু তার ধারণায় এগুলো প্রস্ফুটিত হয়। তার যে লেখা বই দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশেন 1915 খ্রিস্টাব্দে, মানে কন্টিনেন্ট এবং ওশেনের উপরে জোর দিয়ে তিনি এই বইটা বার করেন। আলফ্রেড হেডনার যে আঞ্চলিক ভূগোলের ধারণার উপর প্রতিষ্ঠিত, তার যে প্যারাডাইম মানে আঞ্চলিকতাবাদ, তিনি আঞ্চলিকতাবাদের বীজ বপন করে যায়। তার নেচার অফ জিওগ্রাফি হাডসনের তার বইয়ে প্রকাশ করেন, মানে তার বইটা হাডসন প্রকাশ করেন, নেচার অফ জিওগ্রাফি। এবং হেন্নারের মেন হচ্ছে যে আঞ্চলিকতাবাদ, মানে আঞ্চলিক যে রিজনালিজম, সেটা কিন্তু এই হেন্নারের প্রকাশ পায়। অটো শোটার তিনি অবজেক্টিভ অফ জিওগ্রাফি অফ ম্যান, তার তত্ত্ব থেকে ভূগোলের ডেফিনেশন, স্কোপ, এগুলো ধারণা পাওয়া যায়। তার যে মানুষ এবং প্রকৃতির যে ক্রিয়া প্রতিক্রিয়া, তার ধারণা থেকে পাওয়া যায়।
এবং বৈশ্বিক পরিসরের ধারণা এবং পাশাপাশি যে সময় ভিত্তিক ভূদৃশ্যের পরিবর্তনের যে আলোচনা, সেটা কিন্তু সাল্টারের তত্ত্ব থেকে পাই আমরা। তিনি ভূদৃশ্যের ধারণা দেন এবং সময়ভিত্তিক ভূদৃশ্যের যে পরিবর্তনের ধারণা, এটা কিন্তু সাল্টার দেন। এই টোটালটা গেল পোস্ট ক্লাসিক্যাল এজ। এই সময় এই জার্মান স্কুলে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু মেন তত্ত্ব আরোহী অবরোহী এবং বিজ্ঞান মনস্ক তত্ত্ব, যেই সময়ে জার্মান স্কুল সব থেকে উন্নতি লাভ করেছিল এবং সব থেকে সর্বশীর্ষে উঠেছিল, এবং মডার্ন সায়েন্টিফিক জিওগ্রাফি ইজ দ্য পার্ট অফ দ্য সায়েন্স, বা এই যে বিজ্ঞানের যে ধ্যান ধারণা, মানে ভূগোলের সঙ্গে যে একটা ফিজিক্যাল ভৌত বিজ্ঞানের যে সম্পর্ক বা বিজ্ঞানের সঙ্গে যে বিজ্ঞান মনস্ক যে চিন্তাধারা, এই সময় কিন্তু এই প্রি ক্লাসিক্যাল এবং ক্লাসিক্যাল এবং পোস্ট ক্লাসিক্যাল জার্মান স্কুলের কিন্তু উদ্ভাসিত হয়। এই সময় ভূগোল একটা গোল্ডেন পিরিয়ডে ছিল এবং প্রত্যেকটি ভূগোলবিদদের অবদান কিন্তু ভূগোলের সঙ্গে অঙ্গাঙ্গভাবে জড়িত। আজকে আমরা পড়ছি, পরবর্তীকালে পড়বে, এটা কিন্তু চির অক্ষয় থেকে যাবে, অমরত্ব লাভ করে যাবে। এই হচ্ছে জার্মান স্কুল। আমরা পরের ক্লাসে আমেরিকান স্কুল নিয়ে আসবো।